আমি কি একবার বলেছি যে তোমার জানা থাকলে বলে যাইও? এ আবার কি কথা, বুড়ো বসে হিমরতি ধরেছে নাকি? হ্যাঁ, আমি একবার বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। আমি মেয়ে ছেলে হয়ে গান করতেছি, চুরি পরে আসি নাই হাতে, এসেছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন দিচ্ছ? ঠিক আছে, মুখ চুদি করো না, তলাকার মাল তলায় পড়ে থাকা, বেশি উপরে ওঠার চেষ্টা করবে না। আমি বেশি পছন্দ করি না। প্রশ্ন দিয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে, আমি যা জানি তাই বলবো, আর না জানি বলবো না, নাকি বলছেন? তাই তো, সেটা দর্শকে বুঝবে না। জানা থাকে তা বলে হে যায়, ও আবার কি কথা? বিজ্ঞান ধরিস নাকি? ওর বিঘাট ধরে গিয়েছে, মাথার গোড়ায় জম দাঁড়িয়েছে না, বুঝতে পারছেন? মাথার গোড়ায় জম দাঁড়িয়ে গিয়েছে, ওই জন্য বিঘাট ধরে গিয়েছে। অশোকবান, যাকে অশোকা বলে, নীলোৎপলা, নবমল্লিকা, তারপরে ছোঁয়াতবান, তাহলে সেই জন্য একটা হচ্ছে অরবিন্দ। তা তুমি একটা বলেছো আর চারটে বললে না কেন? নিশ্চয় তোমার জানা নাই। যে একটা বলতে পারবে সে চারটেও বলতে পারবে না। একটা শর্টকাটে বলে ফেলেছে আর চারটে মনে নাই, জানে নাই, দিয়ে বলছে আমি একটা বললাম, তোমার চারটে জানা থাকাতে তুমি বলে দিও, তাহলে ওই চারটেও তুমি বলো। অত মুচ্ছে দি কেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম পয়সু রয়সু দন্ত স, পয়সু রয়সু তালবু স, আর পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্ন স। তা তোমার মধ্যেখানটা কাটা কেন, এর কারণটা কি? ব্যাকরণে একটু ব্যাখ্যাটা দাও ভালো করে। পুরুষ, এই মধ্যেখানটা কাটা কেন? আপনারা উত্তর পেয়েছেন? কে আর 5টা স্বামী কার 6টা স্বামী, তা তো তোমার বাবার কি? তোমারটা ঠিক আছে নাকি দেখো, স্বামী হতেই পারে। আপনারা সবাই হাত দিয়ে বুকে বলুন তো বাবা, আপনারা কেউ স্বামী হতে পেরেছেন? হ্যাঁ, কই আপনার মুখটা দেখে এখানে আসুন না। মুখটা গুঁজে থাকলে তো হবে না, আসল কথা শুনতে এলে সামনে আসতে হবে। সেই জন্য যার জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম। আমি বললাম বলো, তুমি আমার বাবা হতে পেরেছো? তুমি আমার ভাই হতে পেরেছো? তুমি আমার ভাসুর হতে পেরেছো? তুমি আমার স্বামী হতে পেরেছো? তুমি স্বামী হয়ে মহাভারতের পাতায় নাম যার অর্জুন, দ্রৌপদীকে 4টে ভাইয়ের সঙ্গে ভাগ করে দিলে, যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, তুমি তাদের সঙ্গে ভাগাভাগি করলে কেন? কি সাধু বাবা, এইটাই তো আমার প্রশ্ন ছিল। যাক, উত্তরটা পেয়েছেন ভালো, আমারও জানা হলো, আপনাদেরও শোনা গেল। আমি আবার 2-4টে কথা বলবো, বলো নাকি বাবা? সেই জন্য একটা ছোট্ট বড় কথা বলি, খুব ভাব জগতের কথা। দেখবেন, আপনারা জানেন ওর সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছে, যেদিন ওইখানে দেখাশোনা হয়, তাদের মধ্যে কোনো কাম নাই। আছে? কাম আছে? দেবতার মহলে কোনো কাম আছে? যারা পরম প্রকৃতি হবে, পরমা প্রকৃতি হবে, পরম পুরুষ হবে, তাদের মধ্যে এখানে কোনো দরজা থাকবে না, নাকি বলছেন? তাদের মধ্যে এখানে নিষ্কাম প্রেম, নিষ্কাম মিলন। আমাদের দেহের মধ্যে এখানে 2টো ডাল আছে, একটা ডাল জ্যান্ত, একটা ডাল মরা। কোন ডাল মরে যায় জানেন? কামের ডাল মরে যায়, প্রেমের ডাল জ্যান্ত থাকে। কাম পুড়ে ছাই হলে রতির জন্ম হয়। কি হয় গো? কাম পুড়ে ছাই হলে কি হয়? প্রেমের জন্ম হয়। প্রেম থেকে রতি হয়, রতি গাঢ় হলে পরে মতির জন্ম হয়। আর তখন পলক পড়বে না, পরে পলক পড়বে না। এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যায় সেই পতির কাছে। জগৎপতিকে সাধন ভজন করতে গেলে আগে এহ জগতের পতিকে সেবা দিতে হবে, নাকি বাবা? ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করে যাবে। আজ পালাটা ধর্ম নয় যে ওই ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, মনে করুন জৈন ধর্মের এইসব কথা বলে আজকে চলবে না। চলবে? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের কে ধর্মত্ব প্রবক যীশু খ্রিস্ট, এসব বললে তো চলবে না। এই ধর্ম অধর্ম পালা নয়, পালাটা হচ্ছে নারী আর পুরুষ, অর্থাৎ প্রকৃতি আর পুরুষ, পুরুষ প্রকৃতি। প্রথমেই বলেছি প্রর শব্দের আদিকৃতি, কৃতি শব্দের সৃষ্টি হলো। সৃষ্টি আদিত্য আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে। শিবের সঙ্গে যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘর ছিল, ফুলসজ্জা হয়েছিল না? বিয়েটা শিব আগে চালু করেছে। উদ্দালক মুনি সৃষ্টি করেছিল এই বিয়ের। মেয়েদেরকে হাতে ধরে যখন নিয়ে চলে যাচ্ছিল, সেই সৃষ্টি করেছে মুনিবর, ভাগাভাগি করলো, তার চেন মাত্রা দিয়েছিল সীমন্তে সিঁদুর।
এই দেখুন ভগবতীর ভোগ থেকে একটা মেটে সিঁদুরের জন্ম হয়েছে, মেটে সিঁদুর। নিত্যানন্দর মাথা ফেটে গিয়েছিল, তা হইতে চিরে সিঁদুর। আর সাবিত্রী যখন সত্যবানকে বাঁচিয়ে এনেছিলেন যমরাজার দাঁত থেকে, সেই জমালয়ে থেকে, সেদিন সাবিত্রী এনেছিলেন ধর্ম সিঁদুর। 3টে সিঁদুর হয়, বুঝতে পারছেন? তাহলে একটা ভগবতীর ভোগ থেকে মেটে সিঁদুর, নিত্যানন্দর মাথা ফেটে চিরে সিঁদুর, আর সাবিত্রীকে দিয়েছিল ধর্ম সিঁদুর। শাঁকা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, ও সব দিয়েছে। বলছে না বিনিময়ে আমাকে তুমি কি দিয়েছো? আমি তোমাকে যে জিনিস দিয়েছি সে জিনিস কোটা তোমার 14 গোষ্ঠীও তোমাকে দিতে পারবে না, বুঝতে পেরেছো? তবে খারাপ ভেবে নেবেন না, কি দিয়েছি আর কি নিয়েছি সেই কথাটা একটু আলোচনা করব। তো যাই হোক, ও মা তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ তো? আমি তো থামে তোমাদের মুখ দেখতে পেছি না, আড়াল হয়ে গিয়েছে। এই আসরটা যদি একটু নিচেই হতো না তাহলে ভালো হতো, কারণ প্রতিধ্বনিটা হতো না। আর আমি কি বলছি আমি নিজে যদি না শুনতে পেতাম, শুনতে না পাই, তাহলে দর্শককে গান শুনিয়ে আমারও লাভ হয় না বাবা, নিজে একটু তৃপ্তি পাওয়া যায় না। তো যাই হোক, সেই কথা আমি বলছি। দেখুন এই যে পালিয়ে গেছে নাকি রে, এ কোথা গেল? হ্যাঁ আমি এতক্ষণ খেয়াল করি নাই তো, দেখি নাই তো, আমি তো কথা আপন মনে আপনাদের কাছে বলে যাচ্ছি, কিন্তু ইনি কোথা চলে গেল? এ মাঝে মাঝে স্বভাব চরিত্র ভালো নয়, এ মাঝে মাঝে কুজনি পারা যায়। কুজনি পারা মানে বোঝেন তো? হ্যাঁ, কুজনি পারা মানে কিছু মনে করেন না, আমি কাউকে কিন্তু জাতি ধর্ম তুলে কথা বলছি না, এটা শাস্ত্রের কথা। কুজনি মানে কি? মানে বাগদি পাড়া, বুঝতে পারছেন? এই ভোলা পঞ্চানন মাঝে মাঝে বাগদি পাড়া চলে যায় সেজন, বুঝতে পেরেছেন তো? আমাকে মাঝে মাঝে বলে, ও গণেশের মা, ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এই ঝোলা তে কোনা ঝোলা, তে কোনা দেখবেন বাবাজিদের গোসাইদের তে কোনা ঝোলা, 4 কোনা হয় না কেন? কি গো, হ্যাঁ তে কোনা ঝোলা হয় না? তে কোনা ঝোলা হয় কি বাবা? একে বলা হয় আঁচলা ঝোলা। এই ঝোলাটাই হচ্ছে নারী তত্ত্ব। ঝোলার ভেতর আবার আধখানা করে নারকেলের মালাই ভরা, নাকি থাকে না? এটা বাবাজি ঠিক বলছি গো, মাল ভরিয়ে রাখে মনে হয়। হ্যাঁ, বেল মালাই, নারকেলের মালাই। কেন জানেন? সাধন ভজন করবি তো নারিকেলে 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 নারিকেলে, এই আধখানা করে বাবাজিদের ঝোলার মধ্যেখানে নারকেলের মালাই ভরা থাকে। দেখবেন কাঁচের গ্লাসে জল দিলে এরা খাবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না, চাঁদির গ্লাসে জল দিলে নেবে না। ওই আধখানা নারকেলের মালাইটাকে বের করে দেবে ঝোলা থেকে, নাকি বলছেন? হ্যাঁ, এই নারী তত্ত্বটা জানো? প্রকৃতি তত্ত্ব জানো? হ্যাঁ জানো? নারী নারকেলের মালাই, ছোবড়া সদ্য কামড় দিলে দাঁত ভেঙে যায়, ছোবড়াটাকে ছাড়াতে হবে, তার মধ্যে উপরে একটা মালাই বেরুবে, মালাতে আঘাত করতে হবে, তার ভিতরে জল থাকবে, জলের উপরে শ্বাস থাকে, কি বাবা থাকে না? এক পিস করে বদনে দিলে পারে কয়েসের দ্বারায় চাপন মারলে তোর রস বেরুবে, বেরুবে না গো? আর যদি কে ফোংলা তাতে ফাঁকুম ফাঁকুম করে খায়, তার রস কি বুঝবে? ঘোড়ার ডিম বুঝবে? হ্যাঁ, তা নারী চরিত্রের ভিতরে এতটা রস, পুরুষ তো কোন ছাড়ের ছাড়। হ্যাঁ ছেলে কি হয় দেখ, আজ বাবা তো চাই না, দেবতারাও জানতে পারে না। তাই একটা ছোট বড় কথা বলি, কিছু মনে করে না, একটা টোটকা না দিলে এখনকার বর্তমানে ছেলেরা এরা যা নেট ফেসবুক ঘাঁটছে না, এরা শুধু তত্ত্ব দিয়ে দিলে এরা একজন থাকবে না ভাই, কেউ থাকবে না, সব পালিয়ে যাবে। তা কি বলবো মা, একটা ছোট্ট বড় কথা। এ বাবা শোনা, গোলমাল করো না সোনামুখী, ওই দা ব্যাগে পয়সা আছে, যাওয়ার সময় 50 টাকা লজেস খেতে দিয়ে যাবো। এখন পিসিকে গানটা করতে দেখি হয়, দেখ কি হচ্ছে দেখ বাবা এখন সোনামুখী। তা এই রকমই আমার এই মহাদেবের মতন এক ভদ্রলোক নগরে নগরে ভিক্ষা করতে হালসাল বাবাজি হয়েছে। নিতাই গৌর হরিবল বলে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়েছে, এখানকার কমিটি ছেলেরা দাদারা খুব ভালো মানুষ,
বলছে বাবাজি কি ব্যাপার, আপনি এই সন্ধ্যেবেলায় চলে এলেন? বলছে বাবারে তোদের কবি গান আরম্ভ হয়েছে 5টা থেকে, অম্বিকার আর নীলরতন পালে, তা আমি এই রাতে গান শুনবো, দিয়ে সকালবেলায় আবার চলে যাব নগরে নগরে। এই দেখ আমি ওই লড্ডা, তারপরে তোর ওই মাঝিডাঙ্গা, তারপরে ওদিকে তোর কাদুয়া, তারপরে ওদিকে বুনিয়া ডাঙ্গাল, এইসব ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গিয়েছে, তা আমাকে একটু জায়গা দে বাবা। তা বলছে বেশ ঠিক আছে, জায়গা আমরা দিচ্ছি, তবে আপনাকে স্পেশালভাবে কোনো জায়গা দিতে পারবো না। ওই মাঠের ধারে একটা কুঁড়ে ঘর আছে, আমি যদি সেই কুঁড়েতে থাকেন ম্যানেজ করি তা হবে। তা বলে বেশ ঠিক আছে, ওই কুঁড়েতেই আমি চলে যাব। সঙ্গে সঙ্গে ছেলেরা কর্তব্যর খাতিরে একটা কম্বল দিয়েছে এইরকম, আর বাবাজিকে নিয়ে গিয়ে আগে ঢুকিয়ে দিয়েছে। 6টার সময় ঢুকিয়েছে, মোটামুটি রাত 10টা বেজে গিয়েছে। ধরুন বাবাজি চুপ করে বসে আছে। ঘন্টাখানে পরে আমার মতো একটা হাইটে মাতাজি এসেছে, সে জয় রাধে করতে করতে এখানে ঢুকে পড়েছে। দেখছে নবান গিয়েছে, কালকে আজকে বাস নবান, ভালোই আমার চাল কলা তোলা হবে, তো একটুখানি যাই গিয়ে দেখি গা, যদি কোনো ফাঁক পাই তাহলে চাল মূল্য কলা পাবো। তো দেখছে কবি গান আরম্ভ হয়ে গিয়েছে। তো ছেলেগুলোকে বলছে বাবা একটুখানি জায়গা দে, সকালবেলায় আমি কাল চলে যাব নগরে ভিক্ষা করতে, তা আমাকে একটু জায়গা দিতে পারবি? বলছে মা জায়গা তো দিতে পারি, জায়গার অভাব নাই, কিন্তু স্পেশাল তো জায়গা নয়, তুমি চলো ওই 5টার সময় 6টার সময় একটা বাবাজি এসেছে ওই কুঁড়ে ঘরে, ওইখানে যদি ঢুকে ম্যানেজ করে থাকতে পারো তো বাবাজি থাকো গা। তা মাতাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, ভালোই হইল। ও যখন বলছে তখন আমি চলেই যাই, নাকি বলছেন? এবার বাবাজিকে মাতাজিকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে। বাবা আমার ওই কোণে বসে আছে আর মাতাজি এই কোণে বসে আছে। এবার সন্ধ্যে 6টা ও ঢুকেছে, 7টায় ঢুকেছে, 10টা কিংবা রাত 12টা বাজছে, কেউ কাউকে যদি কথা না বলে তার ভেতরটা দেখবেন একবার 1.5 টাকা 5 টাকা হয়ে যাবে, হবে না? সঙ্গে সঙ্গে বাবাজি না থাকতে পেরে ও মনের আনন্দতে গান ধরেছে। কি বলছে জানেন? বাবাজি ঝোলা থেকে করতালটা বের করে বলছে আজকে মা গল্প করবেন না। সঙ্গে সঙ্গে বাবাজি তখন ঝোলা থেকে করতালটা বের করে মনের আনন্দে গান করছে। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, বাবাজি তখন যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে, মাতাজি দেখছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়েই বাজে। মাতাজি তখন করতালটা বের করে নয় এ প্রেম জুড়িটা নিয়ে বলছে কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে, বলছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে। বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, ও তখন আবার করতালটা বের করে একটু খোনা খোনা করে বাজাইছে আর বলছে ভাই কি বলছে জানেন? তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। মাতাজি তখন বলছে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলেও হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কেন বলুন দেখিনি? কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যারা জপ করেন একার দ্বারাই হবে না, ওই মন্ত্র একটুখানি শুনতে গেলে পরে কাছে আসতে হবে, নাকি বাবা? কি বলছে? কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না, কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খাড়া। তাই কৃষ্ণ কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রটা জানার জন্য একটু কাছাকাছি আসতে হবে, আর কাছাকাছি যদি না আসো তাহলে সেই তথ্য বলা যাবে না। কে ঘুমোইছে? ওটা কে ঘুমোইছে? খবরদার কবির আসরে শুয়েন না, উঠে পড়ুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কবির আসরে কেউ শোয় সঙ্গে সঙ্গে মনে করেন ও করেছে কি, আর নাহলে বাবা বাড়ি চলে যাও, যদি ঘুম আসে বাড়ি যাও সঙ্গে সঙ্গে। তাই এরা দুইজনও তখন দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। সকালবেলায় কমিটি দেখছি, দেখি তো দরজাটা খুলে একটুখানি, তখন বাবাজি মাতাজি দুই করে ছিল, এক জায়গায় বসে আছে কম্বলটা ঢাকা নিয়ে। বাবাজি বলছে আর চিন্তার কারণ নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তার কারণ নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। এ ঝগড়াটা মা আমাদের মধ্যে
দয়া করে যেন তোমরা বাড়ি বই নিয়ে চলে যেও না, তাহলে তোমাদের ঝগড়া থামবে না। এই ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? এ ঝগড়া আমাদের মধ্যে থাকুক। যে তথ্য দিয়েছে আমি সেই দিকে যাওয়াই ভালো। তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে এবার দু চার কথা কিছু বলি। কি বলবো ধান জানেন? দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিলাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমার আলায়, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। ও তোমার ধান ভানা কলে শুধু ধান ভানাই চলে, তিল দিলে তেল তাতে হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। শোনো, আমাদের এই বর্ধমান জেলায় যখন নতুন নতুন ধান কল চালু হলো, বুঝতে পারছেন, ধান দিলি তো হলারে চাল হতো বাবা। এর মতো এক ব্যক্তি কি করেছে জানেন? ও এক বস্তা তিল আর এক বস্তা সর্ষে আর এক বস্তা গম হলারের মালিককে না বলে গিয়ে মনে করছে বোধহয় তাহলে সব পেছানো যাবে না, কি বলছেন? ও করিয়েছে কি, এক বস্তা তিল ফেলেছে আর এক বস্তা সর্ষে দিয়েছে আগে, দিয়ে যেই মনে করুন একবারে ওই কল চালিয়ে দিয়েছে, আর একবারে চটকালের মতো মাল একবার চিড়ে চাপটা হয়ে বেরিয়ে চলে আসছে। এ তো তেল আসতে কাকা, আসতে গোলমাল করো না কাকা, গোলমালে সব মাল হারিয়ে যাবে, কেনা নাঙল কামাই দিও না, একটু তত্ত্ব কথাটা নাও ভালো করে বোঝো। সঙ্গে সঙ্গে যেই মনে করুন বাবা ফেলেছে আর অমনি বেরিয়ে চলে আসছে। তা বলছে, হ্যাঁ গো, তোমাকে যে আমি এক বস্তা তিল এক বস্তা সর্ষে দিলাম, তেল কই? বলছে, ভাই এটা তো তেল কল নয়, এটা চাল কল, ধান দিলে চাল বের হবে, কিন্তু তুমি যা ফেলেছো এটা কিন্তু তো হবে না। তাই বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে এটা ধান ভানার কল, তো এটা শুধু ধান ভানাই চলবে নাকি? বলছেন তোমার ধান ভানা কলে ধান ভানা চলে, তিল দিলে তেল তাতে হয় না। ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া,
অনেকজনের দেখবেন ছাদে মাল নাই, বাম পারে 2-4টে আছে, সে আবার রাস্তা চিরুন বার করে করে আবার চুল আঁচড়াবে বাবারে, মানে মানুষকে ক্যালি দেখায় আর কি। দেখো আমার মতো চুলের বাহার ঠাকুর মশাই না কি বলছেন? ওরে টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ওই দেখ চুলের শোভা পায় না। ওরে চুলের শোভা পায় না রে, চুলের শোভা পায় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, ধীরে ধীরে ছেলে কাটে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, ধীরে ধীরে ছেলে কাটে হয় না। ওরে ধান ভানা করলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা করলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা করলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে এই দেখুন আমার গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, আর যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে। দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না বাবা। আর আবার পাল্লাদা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়ে পাল্লাদারের উক্তিগত যুক্তি বাগবিতণ্ডা ছন্দন প্রস্তথাগত জল্পনা এবং কল্পনা। প্রচন্ড অগ্নি উচ্চাপে যেমন প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদার দীর্ঘকাল অনশনের পর অন্ন ভোজন করলে যেমন তৃপ্তি লাভ হয়, তপন তাপেই তাপিত হই সুবিমল সুসিক্ত সমীরণ সেবন করলে যেমন দেহের অঙ্গ সন্তাপ দূরীভূত হয়, পিপাসায় শুষ্ক কণ্ঠে সুশীতল বাড়ি পান করলে যেমন দেহের মধ্যে শীতাংশতা আমার ঠিক তদ্রূপ অবস্থা। আজ আমার পাল্লাদারের কথাগুলি এত সুন্দর এবং এত সুমধুর, রজত নির্মিত সুপ্রশ্বেত পিঞ্জর শ্বেত রাজহংস যেমন শোভমান, মদ গর্বে গর্বিত মহাগদের পৃষ্ঠে মহাবীরকে যেমন সমাসীন দেখায়, তারকা খচিত নীলাকাশের বুকে চন্দ্রদেবকে যেমন সাফল্যমণ্ডিত দেখায়, তার চেয়ে সাফল্যমণ্ডিত যুক্তিতর্কে সমার আমার পাল্লাদার যতগুলি কথা বলেছেন একটাও ঠিক নয়, সব কোটাই ভুল। যেমন দীনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুলালাপির দাড়ি চাচ্ছে অর্ধেক তার চুল। রতন মায়েরা মুরকি মাকায় কাপাস কাপাস আমাদের মতো বাবুরা খেয়ে বলে সাবাস সাবাস বলে হারি। তবে পাল্লাদার বলছে খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই কুতুরপু। মহাজন বলেছেন চকচক করলে যেমন সোনা হয় না, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না, তাই বক বক করে বকে গেলে কবি গান করা হয় না। কবি গান করতে গেলে আপনারা জানেন ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, অনুপ্রাস 6টা গুণ থাকতে হবে, তবেই হবে কবি গান। বলতে বলতে আমার পাল্লাদার চরম বলছে, কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য একটি কবিয়াল আর একটি কবিয়ালকে কতগুলি প্রশ্ন দেয়, সেই প্রশ্নের জাল ধরে আমাদেরকে মাকড়সার জালের মতো জাল পাততে হয়। প্রশ্ন ছাড়লে হবে না, তাহলে পালা ইলিগেল হয়ে যাবে। আমার পাল্লাদার 4টি প্রশ্ন দিয়েছিল, আমি তার জবাব দিয়ে ওকেও আবার 4টা প্রশ্ন আমি দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, মাননীয় সুধী সমাজ, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়, আমার সে যোগ্যতা নাই, প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই। প্রশ্ন করা কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা নিজে জানেন, জেনে ছাত্রদের বোঝে যে জিজ্ঞাসা, সেইটার নাম প্রশ্ন। আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, আমি 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে? অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমি বলেছিলাম, হে নারী, তুমি যে বলছো নারী পুরুষ সমান সমান হবে, তা সমান হবে? যদি সমান হয় তাহলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, বৈষ্ণব ধর্মের প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন, বুদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, তুমি কোন ধর্মটার প্রবর্তক? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার কথা, রামায়ণ লিখেছে বেটা ছেলেতে, বাল্মীকি, মহাভারত লিখেছে বেটা ছেলেতে, চৈতন্য চরিতামৃত লিখেছে বেটা ছেলেতে, 12,051 শ্লোক দিয়ে কৃষ্ণদাস কবিরাজ, এই ঝামদপুর বাড়ি।
তিনি লিখেছেন বেটা ছেলেতে। মুসলমান যদি আছেন তো আপনারা জানেন 6666টি আয়াত দিয়ে 30 পারা কোরআন তৈরি করেছে এই বেটা ছেলেতে। এই বেটা ছেলেতে ত্রিপিটক তৈরি করেছে। হে নারী, তোমার ধর্মগ্রন্থ, তুমি কি এমন একটা ধর্মগ্রন্থ করেছো যেটা জগতের কল্যাণে? আসল কথাই তাই রে ভোলাতে চাই বছরে, আর কি আসল জমবে তোর ওই ভাঙা মাজার নাচনে। তবে বলছে বলুন, ওর কথাগুলা কেমন জানেন? একটি ছেলে মাঠ থেকে ঘর আসছে, তার পায়ে হোঁচট লেগেছে, আর বউ বলছে যাও ডাক্তারখানায় দেখিয়ে এসো। ডাক্তারখানায় ডেকে দিয়ে ডাক্তার বলছে কোনো চিন্তা নেই, এই গরম জল করো, যে সাদা পাউডারটা জলে ফেলে দিও, যে যেখানে আঘাত লেগেছে আঘাতের জায়গাতে তুমি জলের সেঁক দিও, আর এই মলমটা আঘাতের জায়গাতে মালিশ করো। ছেলেটা ঘরে গিয়েছে, বউকে বলছে জল গরম কর। বউ জল গরম করে দিয়েছে, সাদা পাউডারটা ফেল। সাদা পাউডার ফেলে দিয়ে বলছে হাগো জল গরম লাও, তো যে হেরিকেল তো দে। বলছে হারিকেল? ডাক্তার বলছে যেখানে আঘাত সেইখানেই গরম জল সেঁক দিতে হবে। সেই মাঠে গিয়ে সেই ইঁটে আঘাত লেগেছে, ইঁটে গরম জল সেঁক দিচ্ছে, ইঁটে মলম মাখাচ্ছে। ব্যথা নরম পড়বে। সকালবেলা ডাক্তার বলছে ডাক্তারবাবু আমার যে ব্যথা নরম পড়লো না, তো যে কথা মতো কাজ করেছেন? বলছে হ্যাঁ। গরম জল ফেলে শাক দিয়েছেন? বলছে কি বলছেন মশাই, শাক দিনি মানে? বলছে মলম লাগিয়েছেন? বলছে কি বলছেন মশাই, যেতে কষ্ট হয়েছে বলে হেরিকেল নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে হেরিকেল কোথায় শাক দিয়েছো? বলছে আপনি বললেন যেখানে আঘাত সেইখানে শাক দিতে, আমার ইঁটে আঘাত লেগেছে, ইঁটে শাক দিয়েছে। এর জবাবগুলি হলো ঠিক তাই। ওরে এভাবে জবাব দিয়ে প্রশ্ন কর, কবিগান হয় না সত্যিকার। মা একটা বুড়ি মেয়ে ছেলে ডাক্তারখানায় গিয়েছে, দিয়ে বলছে বাবা আমার বুকে বের না। ডাক্তারবাবু বলছে বুড়ি মা কি হয়েছে? বলছে বুকে খুব ব্যথা। তো বুকে ব্যথা, সর্দি লেগেছে। কল দিয়ে দেখে বলছে সর্দি লেগেছে। ডাক্তার তখন বলছে ডাক্তারবাবু তাহলে ওষুধ দাও। ডাক্তারবাবু বলছে বুড়ি মা তোর কি বাবা কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে। ফের ডাক্তার বলছে বলো কেন বুড়ি মা কাশি আসে? বুড়ি মনে মনে ভাবছে ডাক্তার জানলি কি করে? মানে বুড়ির সঙ্গে, বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। ডাক্তার বলছে কাশি আসে, তখন দেখছে ডাক্তার জানলি কি করে। ফের আবার বলছে বলো করে বুড়িমা কাশি আসে? তখন বুড়ি উত্তর দিচ্ছে আগে যখন যৌবন অবস্থা ছিল 5-10 বার কাশি, এখন একবারও আসে না। ওরে এর জবাবগুলি ঠিক তাই। এর জবাবগুলি কেমন? এক ভদ্রলোক খবরের কাগজ পড়ছেন, গত 14 জুলাই দমদম বিমান ঘাঁটি থেকে একটি বিমান দিল্লি যাইবার পথে একটি গরুর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট লাগায় গরুর গাড়িটি যেমন অবস্থা ছিল সেমত অবস্থায় রয়ে আছে। বিমানটি ভাঙা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বিমানের মধ্যে যতগুলি লোক ছিলেন তার মধ্যে 25 জন আহত আর 15 জন নিহত। সেই আহত ব্যক্তিদের কেওড়াতলা শ্মশান দিকে পড়ানোর ব্যবস্থা করেছে, আর নিহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে সুচিকিৎসার বন্দোবস্ত। সেই হাড়ি সকল শঙ্কাসুর দত্তকে তুমি মেরেছ, তোমার সতীত্ব নষ্ট করলে কেন? মন্দোদরী তোমার কাছে রাবণের মৃত্যুবান ছিল, মৃত্যুবানটা হনুমানকে দিলে কেন? সেদিকে বেড়াই না, অনেক কথা বলছে কি আমি
জল নিয়ে এসেছিলাম যমুনাতে ফুটো কলসিতে। জল নিয়ে এসে কৃষ্ণ তোমার শিরোপীড়া হয়েছিল, তুমি মরিয়া গিয়েছিলে। সুসেন বৈদ্য বলছে ফুটো কলসিতে যদি কেউ জল নিয়ে আসছে শতচ্ছিদ্র কলসিতে, তাহলে কৃষ্ণ বাঁচবে। সত্যিকারের মা আমার পাল্লাদার বলছে আমি যদি জল না আনতাম তুমি কি করে বাঁচতে। ভগবানের মৃত্যু আছে, ভগবান মরে নাই, মরার ছল করেছিল। কেন? তোমার জন্যে। রাধাকে সবাই বলে কলঙ্কিনী, কলঙ্ক ভঞ্জন করার জন্যে শতচ্ছিদ্র কলসিতেই ভগবান গোবিন্দ কলসির মধ্যে জল এসেছে। রে একটা কলসি ফুটো করে দেন তো, 100টা ফুটো করে দেন, একটা ফুটো করে দেন। জল আনতে করে দেখি কত বড় বাপের বিটি। সেটা হয় না। আবার বলছে কি তোমাকে আমি বাঁচিয়েছি। কি বাঁচিয়েছি না, সমুদ্র মন্থনে যখন শেষকালে কালকুটের বিষ উঠল, তখন ভোলানাথ সেই বিষ খায়। যে বলছে ভোলানাথ মরিয়া গিয়েছে। দুর্গা খুব কাঁদছে, বলছে আমি খুব কাঁদছি, স্বামী আমার মরিয়া গেল। নারদমণি বলছে মামি এক কাজ করো। কি না, তোমার স্তন দুগ্ধখানি আর মুখে ভরিয়ে দাও। দিয়ে যেই মুখে ভরিয়ে দিয়েছে সেই তখন চুকচুক চুকচুক করে টানতে লেগেছে। মাননীয় শুধু সময় আপনারা বিচার করুন, মানুষ যদি মরিয়ে সত্যিকারে যায়, কেউ যদি মরিয়া যায়, তার মুখে যদি একটু ছেলে ছেলে দুধ ভরে দিস, কোঁত গেলাবে কে রে? কোঁত গেলাবে কে? যেই ভরেছিস সেই চুকচুক করে টানতে লেগেছে। এইবার নারীকে শিক্ষা দেওয়ার জন্য শিব যতদূর মুখ ভরিছিল ততদূর নারীদের স্তন কালো হয়ে গেছে। আমি আমার মায়ের স্তন দেখেছি, প্রত্যেকটা নারীর স্তনের অগ্রভাগ কালো। শিব পঞ্চমুখে টান মেরেছিল বলে মাতৃস্তন আছে 5টা ফুটো। হাগো শিব মরেছে, এই কথা তুই বললি কি করে? আসলে তুই একটা কবিয়াল। শিবের একটা নাম কি বলুন তো? শিবের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করেছে তার নামই তো মৃত্যুঞ্জয়। তাকে তুমি যে মরিয়ে গেল তোর লাজ লাগে, তোর গলায় ধরিয়ে লেগে কবি করছে। এই যুক্তি টিকবে? শিবের হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলের 3টি ফলা আছে। 3টি ফলা দেয় কি বলুন তো? জরা একটা ফলা, ব্যাধি আর মৃত্যু। 3টে ফলা হাতে করে নিয়ে আছে। জরাকে জয় করেছে, ব্যাধিকে জয় করেছে, মৃত্যুকে জয় করেছে বলে ওর নাম মৃত্যুঞ্জয়। তা বেশ, তুই যদি বাঁচাচ্ছিস, বাঁচাবার কি দরকার ছিল? এই ঝগড়া করবে বাঁচালি? ওই যে বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছে, বাঁচালি কেন? আমাকে বাঁচাতে হতো না, বেশ তুই মরিয়ে গেছিল। তোর সঙ্গে ঝগড়া করতে হতো না। সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে, কার সাথে? কবিগান করতে গেলে বুদ্ধির দরকার, কবিগান শুনতে গেলে শ্রোতাদিকেও বুদ্ধিমান হতে হবে। বেহুলার লক্ষিন্দরকে বাঁচালি, সাবিত্রী সত্যবানকে বাঁচালে, কার সাথে? আমার সাথে না তোমার সাথে? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বললে তার চোখ কানা হবে। কার সাথে? আগেকার দিনে আপনারা জানেন, ইতিহাস পড়েছেন যারা, স্বামী যদি মারা যেত, কোনো মেয়ের যদি স্বামী মরে যেত, তার মৃতদেহটি শ্মশানে নিয়ে যেত। আর সে বোটকে সবাই মিলে ধরিয়ে নিয়ে যেত, দিয়ে জ্বলন্ত চিতাতে, স্বামীর জ্বলন্ত চিতাতে এই মেয়েদিকে বেগুন পোড়া করে পোড়াই, যার নাম ছিল সতীদাহ প্রথা। এ দেখলে, বেহুলা দেখলে স্বামীকে যদি না মাথায়, তাহলে আমাকেও তো পোড়াবে। সত্যবান সাবিত্রী দেখছি সত্যবান কিছু না মাথায়, আমাকে তো পোড়াবে। ভয়ে তখন বাঁচালিয়া, কি দরকার? তো নিজের স্বার্থে বাঁচিয়েছিস, আমার স্বার্থে বাঁচাই নাই। এ যুক্তি তোমার ঠিক না। তবে হ্যাঁ, আমরা যেটা বাঁচিয়েছি স্বামী হয়ে স্ত্রীকে নিঃস্বার্থ হয়ে। আপনারা জানেন প্রমোদরা নাম একটা মেয়ে সর্পাঘাতে মরে যায়। তার স্বামী রুরু রাজা নিজের পরমায়ু অর্ধেক দিয়ে নিজের স্ত্রী প্রমোদরাকে জীবন ফিরিয়েছিল। বলতে পারো তার কি স্বার্থ আছে? তোমাকে আমি ভালোবাসি,
কিন্তু তুমি আমায় ভালোবাসো না। প্রত্যেকটা পুরুষ জাতিকে বলছি, আপনারা যেন মেয়েদিকে কেউ বিশ্বাস করবেন না। মা, আপনারা যেন রাগ করেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, যা বলবো এই কপালপুরীকে বলবো। আমি আজ সকলকে করি মানা, এই মেয়েদিকে বিশ্বাস করো না। ও পাগল রে, ও পাগল রে, আমি সকলকে করি মানা, এই মেয়েটাকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে 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 বিশ্বাস করো না। সত্যিকারের মা, আমি 7 দিন পরে গান সেরে বাড়ি গেলাম। আমার নাতিকে জিজ্ঞেস তো ঠাকুমা করে, তো হচ্ছে ঠাকুমায়ের জ্বর গো। সত্যিকারের কথা মা, মা কালীর সামনে মিথ্যে কথা বলবো না, দুটো পয়সা লেগে গলাতে মালা আছে, মিথ্যে কথা বলবো না। আর কই রে, আমার বউর কাছকে গেলাম, বলছে আমার নাতি নিয়ে গেল, ওই দেখো ঠাকুমা শুয়ে আছে। হ্যাঁ, রাগ ঢাকা দিয়ে শুয়ে আছে। আর কি হলো গো? বলছে বলে না গো, আয় তুমি গেছো সাইনি, আমি কিছুই খাই নাই গো। বাবা, আমি দেখলাম আজ সাংঘাতিক বাবা। লাঠিকে বলে না কাজ করতো, তোর ঠাকুমা যখন 5 দিন থেকে খাই নাই, বড় রুই মাছ একটু কিনে নিয়ে আয়। রুই মাছের ঝোল করা হলো, বোমা করলে যেমন যা হবে হোক গো, 4টি ঝোল ভাত খাও। আমি খেলাম, আমারই পাতে বোমা ভাত দিলে, আর চুপচাপ বসে আছে, বলো না যে আমাকে আর দিও না। সত্যিকারের মা, বলতে নাই ঘরের কথা, পরকে যা ভাত খেলিয়ে একটু বিড়ালে ঢেং খেতে পারবি না। বলে হরি, বলে হরি। মেয়েদের মুখে মধু, মেয়েদের মুখে মধু, ভিতরে বিষ, মধু পানে ভুলো না। মধু পানে ভুলো না রে, মধু পানে ভুলো না। সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। ওগো নিম গাছ করি রোপণ, চিনি ঢালে 100 মন। নিম গাছ করি আর আপনাদের ঘরে তো নারী আছে, আপনি হাতে চুরি করে দেন, সামনে আর একটা বাউটি করে দিয়ে ওখানে, বাউটি করে দেন, তখন একটা গলার হার করে দিয়ে ওখানে, তো আশা মিলবে না। ওরে যতই দাও মেয়েদিকে আশা মিলবে না। নিম গাছের গোড়াতে চিনি ঢাললে নিম মিষ্টি যেমন হয় না, তেমনি মেয়েরা কোনোদিন বসা আসবে না। ওরে নিম গাছ করি রোপণ, চিনি ঢাললে 100 মন। ওরে চিনি ঢালাই 100 মন। ওরে নিম মিষ্টি হয় কি কখন, কোনো কালে হবে না। ওরে নিমু কালে হবে না রে, কোনো কালে হবে না রে, কোনো কালে হবে না। চারিদিকে বিশ্বাস করো না, আমি সকলকে করি মানা, চারিদিকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, চারিদিকে বিশ্বাস করো না। তাহলে শিরোপীরার কথাই ওরে তোমায় বলা গেল। 2 নম্বর কথা জবাব একটু শুনে চলো। একদিন এক বাবাজি আর মাহাজি ভিক্ষা করতে যায়, ওরে বলে গেছে পাল্লাদার প্রথম পালাই। আরে বাবাজি আর মাহাজি কাপ ঘরে ঢুকিল, গভীর রাতে সবাই যখন নিদ্রামগ্ন হলো, আমার পাল্লাদার সেই সময়ে বলিতেছে, ভাই কি বলছো বলতো, কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। মানে বাবাজি বলছে, ওর বউ নাই তো, মাঝি নাই, বলতে পারছে না, শোনাশুনি কান করছে।
মাঝির ইচ্ছা ওই বলেছে মাঝির ইচ্ছা ওর স্বামী নাই কবে যে কবে ব্রজে রে কৃষ্ণ রাধা বাবা বলো জয় রাধে গোবিন্দ বাবাজি বুঝতে পেরেছে ওর মন আছে দুজনা তখন তখন বাবাজি বলছে ইচ্ছা করলি উপায় হবে রে। বলাও যায় তখন মশারি ধরে ছিঁড়েছে আজ আমার পাল্লাদার এই কথাটা বললে এটা যদি বলতো দুটো মানুষ দুটো ভিখারি বলেছে স্বভাবিত বাবাজি আর মাঝি বাবাজি বলে কাকে বাবাজি কাকে বলে আমার বাবা আমার মাকে প্রেম সাগরে ডুবতে গিয়ে বাবাজি সেই প্রেমের সাগরে ডুবতে গিয়ে এক ফোঁটা ব্রহ্ম দিয়েছিল আমার মা সেই ব্রহ্ম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল দিয়ে আমার মতো সন্তানটি প্রসব করেছে আমার মতো সন্তানটি প্রসব করেছে তাহলে বাবা যে ধনটা মাকে দিয়েছে সেইটাই তো বাবার ধন সেই বাবার ধনকে যে ধরে রাখতে পারে ওরে সেই তো হলো বাবাজি সেই তো হলো বাবাজি এবার মাতাজি সব মেয়েতে মা হতে পারে না মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন মা হয় না মেয়েদের দেহতে মা আসে 11 বছর 11 মাস 27 দিনে মাসে একবার করে আসে 3 দিন থাকে 4th দিনে চলে যায় এটাকে বলে মাতৃসত্তা ওই মাতৃসত্তা যে নারী জীবনের শেষ দিন পর্যন্ত জীবিত রাখতে পারে সেই তো হলো মাতাজি সেই তো হলো মাতা